বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ক্ষেত্রফল নিয়ে। এটা একটা জমি, এই আকৃতির একটা জমি। এই জমির ক্ষেত্রফল আসলে কত হবে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা ক্ষেত্রফল কি লিখি? বর্গ একক। ক্ষেত্রফল বর্গ একক। কত বর্গ একক? সাপোজ এক্স বর্গ একক। এখন এই যে একক লিখি, একক মানে কি? একক মানে সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, ফুট হতে পারে, ইঞ্চি হতে পারে, মিটার হতে পারে। কিন্তু বর্গ কেন হবে এখানে? এখানে আমি আয়ত একক লিখবো, আমি কেন বর্গই কেন লিখবো এখানে? এটা করার জন্য আমরা করি কি, প্রথমেই যেরকম আমরা একটা দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আমরা যদি ফুট দিয়ে পরিমাপ করি, তাহলে ফুটটাকে আমরা একক হিসেবে বিবেচনা করি। 1 ফিটের মাপকাঠি দ্বারা ওই দৈর্ঘ্য মাপা হয় 7 ফিট। তার মানে কি, ওই 1 ফিটের 7 গুণ হচ্ছে ওই দৈর্ঘ্য, এই জন্য দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে ফুট। বা 1 ইঞ্চি দ্বারা যদি আমরা কোনো দৈর্ঘ্য পরিমাপ করি, দেখা গেল যে ওই দৈর্ঘ্য হলো 22 ইঞ্চি। তার মানে কি, 1 ইঞ্চির 22 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এটা আবার কি হলো? এই যে বর্গ একক আবার কি? এখন আমরা এটা শিখব, এই বর্গ এককটা আসলে কি। আমরা দেখব যে এরকম যদি একটা বর্গ আমরা এখানে অঙ্কন করে নিই, একটা বর্গ, একটা বর্গ অঙ্কন করে নেই, এরকম বর্গ। এই বর্গ এটা 1 1 1 1। এই বর্গের বাহুর দৈর্ঘ্য 1 ফুট হতে পারে, 1 মিটার হতে পারে, 1 মিলিমিটার হতে পারে। তাহলে এই ধরনের কয়টি বর্গ এর মধ্যে আছে? দেখা গেল এর মধ্যে এই ধরনের বর্গ আছে এরকম একটা, এরকম একটা, 2টা, এরকম একটা, 3টা, এরকম একটা, 4টা, আর এইটুকু মিলে এই ধরনের আরেকটা বর্গ হয়। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গ একক। 1 2 3 4। আর এই পুরোটা মিলে যদি আমরা সুন্দর করে আবার এটুকু কর্তন করে নিয়ে কেটে নিয়ে যদি এরকম একটা আঁকি, তাহলে আরেকটা বর্গ পাওয়া যায়। তাহলে এই জায়গাটুকু এই ধরনের কয়টা বর্গ দখল করে আছে? 5টি। এ কারণেই এই জায়গাটুকুর ক্ষেত্রফল হলো 5 বর্গ একক। 5 বর্গ একক অর্থাৎ 5 বর্গ একক। যদি এটা সেন্টিমিটার হয় তাহলে আমরা তখন লিখব সেন্টিমিটার। যদি এটা মিটার হয় তাহলে আমরা লিখব মিটার। যদি এটা ফুট হয় তাহলে আমরা লিখব ফুট, তাই না? এই যে বর্গ, এখান থেকে আমরা এই কারণেই বলি ক্ষেত্রফল হলো বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের সবগুলো ক্ষেত্রফল বর্গ একক। কেন বর্গ হয়? কারণ ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়েই আমরা বর্গকে আদর্শ হিসেবে বিবেচনা করি, এই কারণেই ক্ষেত্রফল হলো বর্গ একক। আর এককের জায়গায় তো আমি বললাম সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ফুট হতে পারে, তাই না? আমরা এবার দেখব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, এবং আমরা আসলে মেন উদ্দেশ্য আমাদের আজকে হবে যে সকল ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আসলে একটি, সেটি আমরা আসলে শিখব। দেখা যাক কীভাবে। এটা একটি আয়ত, তাহলে এর ক্ষেত্রফল কত আমরা কিভাবে বুঝবো? তাহলে এই আয়তের ভিতরে কয়টি বর্গ আছে? সাপোজ আমি মিটারে নির্ণয় করব, তাহলে এটা হলো 1 মিটার বিশিষ্ট, বাহু বিশিষ্ট একটি বর্গ। 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। বলে এরকম কয়টা বর্গ এই আয়ত স্থান দখল করছে দেখি? 1টা 2টা 3টা। ও 3টা। তাহলে এই 1টা, এই 2টা, এই একটা, 3টা। এই পাশে কয়টা আছে দেখি? 1টা আর এই একটা, 2টা। ও 2টা আছে। তাহলে এই পাশে 2টা। তাহলে এই ধরনের বর্গ এই আয়তের ভিতরে কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। একক মানে এই যে একক, একক মানে মিটার, এই যে মিটার মিটার মিটার। তাহলে এই ধরনের কয়টা বর্গ আছে? 1টি 2টি 3টি। আর এই বরাবর কয়টি? 1টি 2টি। তাহলে এই বরাবর 3টি মিটার আছে, 3 মিটার আছে এই বরাবর, আর এই বরাবর আছে 2 মিটার আছে, তাই না? তাহলে এখানে দেখা গেল যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টি বর্গ। আমাদের তো এরকম 6টি বর্গ এখানে দেওয়া আছে। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 6 বর্গ একক। একক মানে মিটার। তাহলে এখন দেখি তো এইটার মধ্যে কতটি বর্গ আছে? সাপোজ দৈর্ঘ্য দেওয়া আছে, এটাকে বলা হয় দৈর্ঘ্য।
আর এটাকে বলা হবে প্রস্থ, বা এটাকে আমরা বলি ভূমি, আর এটাকে বলি আমরা উচ্চতা। উচ্চতা। তাহলে এখন এই ভূমি বরাবর বর্গ কয়টি আছে? ভূমি বরাবর বর্গ আছে 3টি, 3 মিটার, মানে 3টা বর্গ, তাই এই বাহুর দৈর্ঘ্য 3 মিটার। আর উচ্চতা বরাবর বর্গ আছে 2টি, তাহলে হচ্ছে 2 মিটার। তাহলে মোট বর্গ কয়টি? 3 আর 2 গুণ করলে হবে 6, মিটার আর মিটার গুণ করলে হবে মিটারের উপরে স্কোয়ার। আর আমরা এটাকে আদর করে লিখি 6, আর এই যে স্কোয়ারটাকে আমরা বাংলাতে রূপদান করি বর্গ, তারপরে মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর যে কয়টি বর্গ আছে তা এবং প্রস্থ বরাবর যে কয়টি বর্গ আছে তা গুণ করলে এই আয়তের ভিতরে এই ধরনের কতটি বর্গ আছে সেটা পাওয়া যায়। তাহলে পুরোটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এ ধরনের 6টি বর্গ, তাহলে 6 বর্গ মিটার। এই যে মিটার মানে এই বাহুর দৈর্ঘ্য যা, এখানে এটা তাই। সেন্টিমিটার হলে সেন্টিমিটার হবে, মিলিমিটার হলে মিলিমিটার হবে, ফুট হলে ফুট হবে। এই জন্য আমরা এটাকে একক লিখে রাখি, এককের জায়গায় যে কোনোটা হতে পারে। এখন এখান থেকে একটা সহজে একটা ফর্মুলা তৈরি করা গেল যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। এই দেখেন ভূমি গুণ উচ্চতা, উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি কত হলো? ভূমি 3, উচ্চতা কত? 3 মিটার। উচ্চতা কত? উচ্চতা 2 মিটার, 2 মিটার। তাহলে ক্ষেত্রফল 6 বর্গ মিটার। এই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো 6 বর্গ মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি গুণ উচ্চতা। সুন্দর একটা ফর্মুলা শিখে ফেললাম আমরা। আর ক্ষেত্রফল হবে বর্গ মিটার। যদি এটা মিটার হয় তাহলে মিটার হবে, যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার হবে। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা লিখব একক। এই জায়গাটাতে আমরা কী লিখব তখন? একক। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শিখলাম ভূমি গুণ উচ্চতা বা দৈর্ঘ্য গুণ প্রস্থ। আসলে আমরা যতগুলো ক্ষেত্র আলোচনা করব সকল ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা। আমরা এখন দেখব ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ভূমি গুণ উচ্চতা। আমরা আজকে শিখব প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রফলই ভূমি গুণ উচ্চতা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে ভূমি গুণ উচ্চতা হয় এটা একটু দেখি, চলেন দেখা যাক। এইবার আমরা এখনই শিখলাম, কেবলই টাটকা শিখলাম যে এটা হলো একটা আয়ত। আয়ত। এখন আয়তের একটি কর্ণ আয়তকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন শিখব। এই ত্রিভুজের ক্ষেত্রফলকে একটু দেখি, চলেন। এইটা একটা ত্রিভুজ, ওইটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি যদি আমরা এ ধরি, উচ্চতা যদি আমরা বি ধরি, তাহলে ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা এটা। কিন্তু না, এটা তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো, কিন্তু আমাদের টার্গেটটা তো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। ও হ্যাঁ, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর অর্ধেক। তাহলে এটাকে আমরা কয় দ্বারা ভাগ করে দেব? এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এত বর্গ একক। এখন আমরা এই কারণে লিখি হাফ ইন্টু এ ইন্টু বি, আর এটাকে আমরা আদর করে লিখি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আসলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আসলে হাফ কেন হলো? কারণ ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু ভূমি গুণ উচ্চতা, কিন্তু সেটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক। এই জন্য 2 দ্বারা ভাগ করার কারণে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন যদি একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকে 5 এবং উচ্চতা দেওয়া থাকে 2, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 5 ইন্টু 2, অর্থাৎ 5 এবং 2 গুণ করে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5 বর্গ একক। এখন যদি এটা এককের জায়গায় যদি সেন্টিমিটার থাকে, এটা তাহলে সেন্টিমিটার হবে, মিলিমিটার থাকলে মিলিমিটার হবে, মিটার থাকলে মিটার হবে। তাহলে আমরা শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল কেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হয়। এখন আমরা আলোচনা করব বর্গের ক্ষেত্রফল, এরিয়া অফ স্কোয়ার। এখন এইটা যদি একটি বর্গ হয় তাহলে এই বর্গের দৈর্ঘ্য বরাবর কতটি বর্গ আছে,
প্রস্থ বরাবর কতটি বর্গ আছে। আর আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান। যদি এই দৈর্ঘ্য বরাবর 3টি বর্গ থাকে এবং প্রস্থ বরাবর তাহলে 3টি বর্গ থাকবে, তাহলে এর ক্ষেত্রফল হবে 3টি বর্গ 3টি বর্গ। তাহলে এর ভিতরে কতটি বর্গ আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এর ক্ষেত্রফল হলো বর্গের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বরাবর কতটি বর্গ আছে? 3। এই এক একটা বর্গ যদি মিটার হয় তাহলে এটা হবে 3 মিটার, আর প্রস্থ হবে 3 মিটার। তাহলে আমরা কি লিখি? 3 আর 3 গুণ করে 3 উপর স্কোয়ার মিটারের উপর স্কোয়ার। তাহলে 3 উপর স্কোয়ার করলে 9, আর এই স্কোয়ারকে আমরা আদর করে লিখি বর্গ, তারপরে মিটার। বলি এক বাহুর দৈর্ঘ্য তার উপর স্কোয়ার বর্গ মিটার। এটাকে আমরা কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ ওই ফর্মুলার মাধ্যমে আমরা বের করলাম বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 3 × 3 3 স্কোয়ার 9 বর্গ মিটার। অর্থাৎ আমরা বলি এক বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কোয়ার। আমরা সূত্র মুখস্থ লিখি এক বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কোয়ার, কিন্তু সেটা আসলো কীভাবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে এর ভিতরে কতগুলো বর্গ আছে? এই 3 মিটার মানে কি 3টা বর্গ আছে। যদি 6 মিটার হলো তাহলে 6টা বর্গ থাকতো, তাই না? এরকম। তাহলে কতটি বর্গ আছে তা আমরা পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা করব রম্বসের ক্ষেত্রফল, এরিয়া অফ রম্বস। তাহলে এটা একটি বর্গ, এই বর্গের ভিতরে কতগুলো ছোটো ছোটো বর্গ ছিল? 1 2 3 4 5 6 7 8 9। এখন এই বর্গটাকে যদি একটু চাপা দেওয়া হয়, একটু কষ্ট দেওয়া হয়, তাহলে এইরকম কষ্ট দিলে বর্গটা এইরকম হয়ে গেল। আর এটার প্রত্যেকটি কোণ সমকোণ, আর এটার প্রত্যেকটি কোণ সমকোণ নয়, কিন্তু এর ভিতরে যতটি বর্গ ছিল এর ভিতরে ততটি বর্গ আছে, তবে বর্গগুলো একটু অন্য আকৃতির চতুর্ভুজে রূপান্তরিত হয়েছে। কিন্তু এর ভিতরে যতটুকু জায়গায় এর ভিতরে ততটুকু জায়গায় কিন্তু আছে। এই যে দেখেন, এইটুকু জায়গাটা এখানে শর্ট, কিন্তু এইটুকু জায়গা আবার এখানে দখল করেছে। এই তো, তার মানে এটা ক্ষেত্রফলও যা হবে এটার ক্ষেত্রফলও তাই হবে। তাহলে এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফলও কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতা যেহেতু এখানে নেই, উচ্চতা মানে 90 ডিগ্রি কোণ হতে হবে, তাহলে এইটাই সেই উচ্চতা। তাহলে এটাকে উচ্চতাকে যদি আমরা এইচ বিবেচনা করি, ভূমিটাকে যদি আমরা এই বিবেচনা করি, তাহলে এই রম্বসের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা এত বর্গ একক। তাহলে এখন আমরা শিখলাম যে রম্বসের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এখন দেখা যাক এটা এরকম কেন হলো, কিভাবে হলো, একটু এক্সপ্লেইন করা যাক। সাপোজ এটা একটা রম্বস, এই রম্বসের এটা উচ্চতা, রম্বসের একটি কর্ণ, রম্বসটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে পুরা রম্বসের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে তাই পাওয়া যাবে। তাহলে এইটুকু হলো এ আর এইটুকু হলো এইচ, উচ্চতা হলো এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? কিছুক্ষণ আগে আমরা শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই রম্বসটি হতে হলে এই ধরনের কয়টা ত্রিভুজ লাগবে? 2টা ত্রিভুজ লাগবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে এই ধরনের 2টা ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এত বর্গ একক। এইটু আর এইটু ঠাস, তাহলে কত হলো? এ ইন্টু এইচ। আশা করি ক্লিয়ার। রম্বসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, ভূমি গুণন উচ্চতা। এখন যদি এটাকে আমরা কর্ণের মাধ্যমে নির্ণয় করতে চাই, তাহলে সেটা কিভাবে হয়? কর্ণের মাধ্যমে যদি আমরা এই রম্বসের ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে কি হবে? তাহলে রম্বসের কর্ণগুলো পরস্পরে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এই রম্বসের ক্ষেত্রফল আমরা পাব। এখন এই কর্ণটাকে যদি আমরা D1 ধরি এবং এই পাশে কর্ণটিকে যদি আমরা D2 বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করছি, দেখা যাক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। পুরোটাই যদি এখানে D1 হয় তাহলে এইটুকু হবে
হাফ d1, এইটুকু হবে হাফ d1, আর এই উচ্চতা হবে হাফ d2, এটুকু হবে হাফ d2, হাফ d2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা d1 d2। তাহলে এরকম চারটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/8 d1 ইন্টু d2। এখন এটা ঠাস ঠাস করে যদি কাটা হয় তাহলে হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা হলো রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলে দেখলাম ভূমি গুণন উচ্চতা হয়। এখন আমরা আলোচনা করব সামান্তরিকের ক্ষেত্রফল, এরিয়া অফ প্যারালেলোগ্রাম। অর্থাৎ একটি আয়ত এবং একটি সামান্তরিক কিন্তু একই। যেরকম কিছুক্ষণ আগে আমরা শিখলাম একটি বর্গ এবং একটি রম্বস একই, তাহলে এই আয়তটিকে যদি দুই পাশে এরকম চাপা দিয়ে একটু কষ্ট দেই তাহলে এটা এইরকম হয়ে যাবে। তাহলে এর ভিতরে যতটি বর্গ আছে এর ভিতরে ততটি বর্গ, তবে বর্গের আকৃতি একটু অন্য চতুর্ভুজে রূপান্তরিত হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। এখন আমরা দেখব কেন ভূমি গুণন উচ্চতা হলো ক্ষেত্রফল। এখন এখানে একটি সামান্তরিক অঙ্কন করে নেওয়া হয়েছে। সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এর শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব আঁকলাম, এটা হলো সামান্তরিকের উচ্চতা এবং এটা একটা কর্ণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে এই সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া যাবে। যদি এটাকে আমরা এ বিবেচনা করি ভূমিটাকে, এবং উচ্চতাকে আমরা যদি এইচ বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল এই ধরনের কয়টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান? দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান যদি হয় তাহলে 2 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু এইচ, তাহলে এত বর্গ একক আর কি, বর্গ একক ঠাস ঠাস। তাহলে এটাকে যদি আমরা এই পাশে একটু রূপদান করি তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এ ইন্টু এইচ, আর এটা হলো ভূমি আর এইচটা হলো উচ্চতা। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। এখন আমরা আলোচনা করব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রাপিজিয়াম। তাহলে এইটি একটি ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি গুণ উচ্চতা। অনেকে আবার বলবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা কেন? আমরা তো শিখে আসছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আসলে সেখানেই আমরা যাব, কিন্তু মূল আলোচনাটাই হলো ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি ফার্স্ট পজিশনে যে ট্রাপিজিয়ামটা অঙ্কন করে নিয়েছি সেই ট্রাপিজিয়ামের ভূমি হলো 4, ভূমি বরাবর যে বাহুটি আছে সেটা হলো 4, আর এই পাশে যে বাহুটি আছে সেটা হলো 3। তাহলে এই ট্রাপিজিয়ামের এইটুকু উচ্চতা কিন্তু আমরা দিয়ে দিলাম এটা 2। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 4, প্রস্থ হলো 2। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো 8 বর্গ একক। এই ট্রাপিজিয়ামটা কি যদি আমি উল্টে দিই এ পাশে, অর্থাৎ 3টাকে এ পাশে নিলাম আর 4টাকে ওই পাশে দিলাম, আর এটা তো অল টাইম 2 থাকবেই, কারণ এটা উচ্চতা, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব একই 2। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। তার মানে কত হচ্ছে? 6। তাহলে একই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একবার হলো 8, আবার এই ট্রাপিজিয়ামটাকে যদি উল্টে দিই আমি তাহলে আরেকবার পাচ্ছি আমরা কত? 6। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কোনটি হবে? এইটি হবে না এইটি হবে? এই জন্য আপনারা খেয়াল করেন এখানে 2 কিন্তু ফিক্সড, এখানে 2 ফিক্সড, এই যে 2 আছে ফিক্সড। কিন্তু এখানে সমস্যা হয়ে গেল যে একবার আমরা ভূমিকে ধরলাম 4 বা দৈর্ঘ্যকে ধরলাম 4, আরেকবার আমরা দৈর্ঘ্যকে ধরলাম 3। এটা কন্ট্রাডিকশন হতে পারে। এই কারণে আমরা করব কি, এই সমান্তরাল দুটি বাহু, একবার ভূমি 4 আরেকবার ভূমি 3, এই দুটোকে আমরা গড় করব, গড়। তাহলে গড় মানে কি? 4 + 3 ভাগ 2। তাহলে এইটাকে ধরবো আমরা এখন দৈর্ঘ্য। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি দেখেন, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4 + 3 ভাগ 2, আর প্রস্থ হলো এই সেই প্রস্থ হলো কত? প্রস্থ হলো 2। তাহলে আমরা লিখতে পারি দেখেন হাফ ইন্টু
4 প্লাস 3 ইন্টু 2। তার মানে কি, এটাকে যদি আমরা এ বিবেচনা করি, এটাকে যদি আমরা বি বিবেচনা করি, দেখেন তাহলে কি দাঁড়ায়, তাহলে হাফ ইন্টু 4 মানে কত হচ্ছে এ, আর 3 মানে কত হচ্ছে বি, আর 2 মানে এখানে আমরা বিবেচনা করলাম উচ্চতা এইচ, এই উচ্চতাকে আমরা এইচ বিবেচনা করলাম। তাহলে এখন দেখেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা থেকে পেয়ে গেলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ এটাও তাহলে হবে বর্গ একক। তাহলে আমরা দেখলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, তাই এই ভূমিটার গড় নিতে হবে, কারণ ভূমি একবার বৃহত্তর বাহু হতে পারে, একবার ক্ষুদ্রতর বাহু হতে পারে। তাই এটার গড়টাকে আমরা ধরবো ভূমি, আর উচ্চতা অল টাইম কত আছে 2। তাহলে এই সেই ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আমরা দেখলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। আমরা এবার আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি গুণন উচ্চতা। এটা একটু অকওয়ার্ড লাগছে শুদ্ধ, তাই না? আসলে ক্ষেত্রফলের ফর্মুলাই ভূমি গুণন উচ্চতা। একটি ফর্মুলার মাধ্যমে আমরা সকল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন দেখা যাক বৃত্তের ক্ষেত্রফল কি করে ভূমি গুণন উচ্চতা হয়। এই বৃত্তের ব্যাসার্ধ কত আর, আমরা যদি এই ব্যাস বরাবর বৃত্তটাকে কেটে এই পরিধিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে কেন্দ্রের সাথে সংযোগ করে দিই, এবং এই পার্টটুকুকে যদি আমরা একটি কেটে এই পাশে দিয়ে দিই, কীরকমভাবে একটু দেখা যাক। এরকম কেটে এই বরাবর যদি আমরা দিয়ে দেই, তাহলে এইটা এই বরাবর আসলো। আর এইটুকুর ব্যাসার্ধ প্রত্যেকটার ক্ষেত্রে কত আর, এই যে ব্যাসার্ধ আর, আপনারা দেখেন এই যে আর এখানে চলে আসলো। তাহলে এই যে ব্যাসার্ধ, এই বরাবর বৃত্তটাকে আমরা দিয়ে দিলাম, বৃত্তটাকে আমরা এই বরাবর এইদিকে ফেলে দিলাম। এটা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিন্তু আর। আমরা জানি এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হবে 2πr, আর এই পাশের পরিধির হবে অর্ধেক, তাহলে 2πr/2, আর এই পাশে হবে পরিধির অর্ধেক 2πr/2। তাহলে এই পাশে গেল পরিধির অর্ধেক 2πr/2, আর এটা ব্যাসার্ধ আর। আমরা করব এই পার্শ্বটিকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা ভাগ করব, আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিলাম। ভাগ করে করলাম কি, আমরা আবারও এইরকম করে আমরা এই দিকে দিয়ে এই যে অর্ধ পরিধি কেটে নিয়ে এই দিকে দিয়ে বৃত্তটাকে আমরা ওই পাশে দিয়ে দিলাম। এইবার ব্যাসার্ধটাকে এই দিকে না দিয়ে ওই অপোজিট দিকে দিলাম, পূর্বের ব্যাসার্ধ যেদিকে আছে সেই বরাবরই আমরা দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। তাহলে এইটুকু হলো 2πr/2, আর ব্যাসার্ধ তো আর থাকলোই। তাহলে এই পুরো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একটা কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে রূপান্তরিত হলো। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে, কারণ এইটুকু জায়গায় এখানে দিয়েছি, এইটুকু জায়গায় এখানে দিয়ে ওই পাশে ফেলে দিয়ে আমরা পুরো একবারে কনক্রিট আয়তাকার ক্ষেত্রে তৈরি করেছি। এখন এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো ভূমি হলো 2πr/2, আর উচ্চতা হলো কত আর, এত বর্গ একক। এখন এই 2 ঠাস পাই আর এবং আর গুণ করে হয় πr² বর্গ একক। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সেটাকে আমরা কি বলি, πr²। কিন্তু আসলে πr² কীভাবে আসলো তা আমরা বুঝতে পারলাম। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এভাবে আমরা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম সপ্তভুজের ক্ষেত্রফল, সুষম অষ্টভুজের ক্ষেত্রফল
এইভাবে আমরা পর্যায়ক্রমে নির্ণয় করতে পারি। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আবারও আগামী কোনো একদিন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।